গুড ইভিনিং তাপসী দি। তোমরা কি শুনতে পাচ্ছ? আজকে আমি একটা মাইক লাগিয়েছি, তাতে কি আওয়াজ পাওয়া যাচ্ছে? ভালো আছি সুচরিতা, তুমি কেমন আছো? হ্যালো তনু, একটু প্লিজ কেউ আওয়াজের কথাটা বলো, কারণ আমার লাস্ট ভিডিওতে অনেকে বলেছে যে আওয়াজ নাকি খুব কম, সেই জন্য একটু কেউ একজন একটু কমেন্ট করো। হ্যালো অমৃতা, হ্যালো উর্মিদি। সাউন্ড পাওয়া যাচ্ছে না? এবার এবার সাউন্ড পাওয়া যাচ্ছে কি? এখনো সাউন্ড ইজ লো, আই ডোন্ট নো হাউ টু মেক সাউন্ড কাম। এবার কি তোমরা শুনতে পাচ্ছ? এবার বলো, আমি এরম করেও কথা বলতে পারি। I really don't know how to make the sound come far better or higher than this. Hello, can you hear me? Is the sound clear? সোনালিদি, শোনা যাচ্ছে মানে ঠিকঠাক শোনা যাচ্ছে না? সাউন্ডটা খুব লো? ওকে, তাহলে আমি এখানে ধরেই তোমাদেরকে কথা বলছি, কারণ আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি আদার অপশন দ্যাট আই ক্যান ডু। আগে ঠিক ছিল, কিন্তু অনেকে বলছে যে সাউন্ড খুব ক্লিয়ার আসছিল না, সেই জন্যে আমি মাইকটা মুখের সামনে ধরলাম। যাই হোক, লেট মি স্টার্ট দ্য স্টোরি। দুটো গল্প বলবো তোমাদেরকে আজকে। একটা আমার নিজেরই নিজের জীবনের ঘটনা, যেটা হয়তো অনেকের তোমরা শুনেছো, মনেও পড়তে পারে গল্প বলতে বলতে, তাহলেও একবার শোনো। আর দ্বিতীয়টা হচ্ছে, আমি একটা খুব ইন্টারেস্টিং গল্প একটা কাপলের কাছ থেকে এই কয়েকদিন আগে শুনেছি, তোমাদের ভালো লাগবে শুনতে, সেটা বলবো। তো সবার আগে সবাইকে বলি গুড ইভিনিং, ওয়েলকাম আমার লাইভ সেশনের জন্যে। অনেক দিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, অনেক দিন বাদে আমি লাইভে এসছি। এবং আমি জিজ্ঞেসও করেছিলাম তোমাদেরকে যে পুজোর শপিং কীরকম হলো, তোমরা পুজো রেডি কিনা, কে কি পুজোর জন্যে করছো সেগুলো একটু লিখে পাঠিও বা গ্রুপে শেয়ার করো, পড়তে শুনতে ভালো লাগবে। তোমাদের কাছাকাছি যে দুর্গা পুজোগুলো হয় বা তোমরা যেখানে যাবে, প্লিজ তার ছবি টবি শেয়ার করো, একটা কমিউনিটি ফিলিং হয়। আমি এবার একটু পুজোতে বিজি থাকবো, কারণ এখানে আমাদের যেখানে পুজো হয় সেখানে আমি একটু কাজ করছি, মানে ভলেন্টিয়ার করছি। বাট কিছু ছবি এখান থেকেও আমি দেওয়ার চেষ্টা করব। তো সেই বলে আমি শুরু করছি। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। দ্বিতীয়, আমি কমেন্টে পরে আসবো, কারণ কমেন্টটা আমাকে ফোনে গিয়ে দেখতে হবে। আমার ল্যাপটপে আমি কোনো কমেন্ট সেরকম দেখতে পাচ্ছি না অ্যাজ ইউজুয়াল। সো আমি এখন কারুর কথায় উত্তর দিচ্ছি না। ইন কেস তোমাদের যদি মনে হয় তোমরা শুনতে পাচ্ছ না বা দের ইজ সাম ডিস্টারবেন্স ইন মাই সেশন, তাহলে তোমরা প্লিজ আমাকে কেউ একটা হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, আই এম স্টার্টিং। সো প্রথমটা আমার ঘটনাটা বলি। এটা ঘটেছিল অনেক দিন আগে, অবভিয়াসলি আজ থেকে প্রায় ধরো 24 বছর আগে, 24 বছর আগে মতন। তখন আমি যে কোম্পানিটাতে কাজ করতাম, তারা আম, আম, বিভিন্ন মানে বিভিন্ন রকম জিনিস বানায়, বানাতো, যেরকম ধরো তোমাদের সিম কার্ড ফিম কার্ড ধরনের জিনিস বানায়। উম, তো সেই কারণে তখন মানে 2000 2001 সালে, এখন যেরকম আমাদের দেশে অনেক কিছু আমরাই বানাই আমরাই করি, তখনকার দিনে এরকম ছিল না। তখনকার দিনে বাইরে থেকে অনেক জিনিসপত্র এখানে
ই ইম্পোর্ট, মানে সরি ইম্পোর্ট হয়ে আসতো, স্পেসিফিক্যালি আমাদের ফোন রিলেটেড ম্যাটার্সগুলো। সো সেই জন্যে আমি যে কোম্পানিটাতে কাজ করতাম তারা সেই নিয়ে কাজ করে, এবং সেই কারণে ইউরোপের সাথে তাদের কানেকশনটা খুব বেশি ছিল। সো একবার ঠিক হলো যে যেসব জায়গায় আমরা প্রজেক্টস করেছি, এবং আমি সেই প্রজেক্টের ডিটেলে তোমাদের যাচ্ছি না, শুধু জায়গাগুলো বলবো, সে যেখানে করেছি সেখানে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কিছু জার্নালিস্ট আসবেন এবং তারা সেগুলোকে কভার করবে। সো বেশ অনেকগুলো দেশ থেকে অলমোস্ট 14-15 জন মহিলা এবং পুরুষ জার্নালিস্ট এবং ফটোগ্রাফাররা আসলেন বিভিন্ন বিভিন্ন ওনাদের দেশের টিভি চ্যানেল, নিউজ পেপার ইত্যাদি ইত্যাদি থেকে। এবং তারা প্রথমে অবভিয়াসলি তাদেরকে দিল্লি আসতে হবে, কারণ ন্যাচারালি অন্য জায়গায় যেতে গেলে আমাদের সঙ্গে যেতে হবে, প্লাস দিল্লিতে অনেক প্রোগ্রাম ছিল ইত্যাদি ইত্যাদি, সেই জন্যে। সো আমাদের ডেস্টিনেশনটা এরকম ছিল, দিল্লি থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে জয়পুর, জয়পুর থেকে আগ্রা, এবং আগ্রা থেকে ফেরত দিল্লি। সো বেসিক্যালি দিল্লিতে কাজ, আহমেদাবাদে কাজ, জয়পুরে কাজ এবং শপিং। আগ্রাটা হচ্ছে একদমই ঘোরার জন্যে, বিকজ যখন বাইরের দেশ থেকে লোক আসে তাদের মধ্যে 99% আই থিঙ্ক ওয়ান্টস টু সি তাজমহল। সো আগ্রা ওয়াজ আ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটা আমরা ওদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম, এবং তারপরে ওখান থেকে আমরা দিল্লি। সো দিল্লি টু আহমেদাবাদ অ্যান্ড আহমেদাবাদ টু জয়পুর আমরা ফ্লাইটে যাতায়াত করেছি। কিন্তু যেহেতু তোমরা জানো যে, আমরা জানি না তোমরা জানো কি না, বাট দিল্লি, আগ্রা এবং জয়পুরের যে ডিস্টেন্স, তাকে এখানে ট্যুরিজমের ভাষায় বলা হয় দ্য গোল্ডেন ট্রায়াঙ্গল। বেসিক্যালি দিল্লি একটা দিকে হচ্ছে আগ্রা, একটা দিকে হচ্ছে তোমার জয়পুর, এবং জয়পুর টু আগ্রাও যাতায়াত করা যায়। সো ইটস লাইক আ ট্রায়াঙ্গল, একটা ত্রিকোণ ব্যাপার মতন আছে রাস্তা, মানে দ্য রোডস আর লাইক দ্যাট। সো জয়পুর থেকে আমরা আগ্রা বাসে করে যাব, এবং আগ্রা থেকে দিল্লি আমরা বাসে করে ফিরব। সো সেটাও একটা এক্সপিরিয়েন্স যেটা এই জার্নালিস্টদের হবে। সো সেরকম কথা থাকলো, সেরকম কথাবার্তা নিয়ে হলো, এবং শুরু হলো যাতায়াত। মানে আমরা জয়পুর পৌঁছালাম, জয়পুরে পৌঁছে যে প্রজেক্ট আমাদের দেখার, সেটা দেখাশোনার পরে ওদেরকে একটা সময় দেওয়া হলো যেখানে ওরা, জয়পুরে তুমি অনেক কিছু শপিং করতে পারো অবভিয়াসলি, আমি সেটা নতুন করে লোকজনকে কি বলবো, ফ্রম জেমস টু স্টোনস টু কাপড় জামা টু কিউরিও জিনিসপত্র, কাঠের জিনিস, লেদারের জিনিস, মানে কোনো শেষ নেই জয়পুরে কেনার জন্যে। অনেক ডিফারেন্ট ডিফারেন্ট বাজার আছে, যেখানে কয়েকটা বাজার আমরা চুজ করে ওদেরকে নিয়ে গেছিলাম। এবার দেখো ব্যাপার হচ্ছে কি, আমাদের যেরকম আগে জয়েন্ট ফ্যামিলিতে পুজোর সময় নিশ্চয়ই অনেকের এরকম এক্সপিরিয়েন্স থাকবে যে একটা দিন বাচ্চা কাচ্চাকে নিয়ে লোকজন শপিংয়ে বেরোতো, এবং সেটা একদম পুরো গরু বাছুর, যে রাখাল গরু বাছুর দেখাশোনা করে যেরকম চড়িয়ে চড়িয়ে গরু বাছুর নিয়ে যায়, সেরকম করে বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া হতো। অ্যাটলিস্ট আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের ওরকমই অবস্থা ছিল, চল 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 চল, দাঁড়া 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 দাঁড়া, চল 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 চল, এরকম করে। তো এই যে 14-15টা জার্নালিস্ট ছিল, এদেরকেও আমরা ঠিক ওরকমভাবে চড়িয়ে চড়িয়ে নিয়ে গেছি, কারণ সবাই আটকে যাচ্ছে, এক একটা জায়গায় গিয়ে ওরা আটকে যাচ্ছে। ওদের কাছে জিনিসপত্রগুলো এত সুন্দর দেখতে, এত বিউটিফুল এবং এত ডিফারেন্ট, আর এত সুন্দর কালার্স, যে ওরা মানে একটা দোকানে গিয়ে একদম আটকে যাচ্ছে। এবার সব কিছু তো একটা টাইম বাঁধা, টাইম টেবলের মধ্যে আছে। সো অবভিয়াসলি মানে ওখান থেকে লোকজন বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন তাড়াতাড়ি কি করে করবে লোকে যখন শপিং করবে? যাই হোক, এরকম সেরকম করে তারপরে মানে ওখানে যে হোটেলে আমরা ছিলাম, অবভিয়াসলি ইটস আ 5 স্টার হোটেল, তারা ওখানে মানে পুরো একটা তোমার নাচ গান, তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট যে ওরা আগুন নিয়ে খেলা দেখায়, থালা মাথায় করে নিয়ে খেলা দেখায়, মানে নাচ দেখায়। একটা কালবেরিয়া বলে একটা ভেরি ফেমাস ডান্স ফর্ম আছে রাজস্থানে,
সেই কালবেরিয়া ডান্স ফর্ম, যেখানে মানে ভদ্রমহিলা একটা থালার ওপরে দাঁড়িয়ে নাচছেন, একটা কাঁধা উঁচু থালার ওপরে দাঁড়িয়ে নাচছেন, এবং তার মাথায় অনেকগুলো তোমার কলসি রাখা, হ্যাঁ। আম, বাস ওই ব্যালেন্সিংয়ে উনি নাচছেন, মানে এত গ্রেসফুল, এত বিউটিফুল। যাই হোক, সেসব হলো। এবার তার পরের দিন আমাদের আম, মানে আগ্রা যাওয়ার কথা। জয়পুর থেকে আগ্রা তখনকার দিনে, আমি আজ থেকে অনেক দিন আগেকার কথা বলছি, রাস্তাঘাট বুঝতেই পারছো ওয়াজ নট দ্য ওয়ার্ল্ডস বেস্ট। সেই জন্য হাইওয়ে দিয়ে যেতে গেলে তখন লাগবে প্রায় ঘন্টা ছয়েক। হুম। তার কারণ হচ্ছে ঘন্টা 6 থেকে 7। তার কারণ হচ্ছে যে আমরা অবভিয়াসলি এই যে প্রোগ্রামটা করেছিলাম এটা শীতের দিনে করেছিলাম, কারণ বুঝতেই পারছো যে ইউরোপ থেকে ইন্ডিয়াতে আসবে। এখন অনেকে ট্রাভেল করে করে অনেকে অনেক কিছু অভ্যস্ত হয়ে গেছে, প্লাস লাস্ট কয়েক বছর আম, ইউরোপে আবহাওয়া অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে দে হ্যাভ এক্সপিরিয়েন্সড সামার যেখানে 40 ডিগ্রি অবধি ওদের গরম হয়েছে, যেখানে ওদের পাখা নেই, কিছু না, মানে খুবই খারাপ অবস্থা। সো তখনকার দিনে এটা ছিল না। সো সেই জন্যে শীতের দিনে করা হয়েছিল, যাতে ওরা কমফোর্টেবলি ঘুরতে পারে, এবং আমাদের যেন সে মানে আমাদেরও সেরকম অসুবিধা না হয়। কারণ দেখো, ভীষণ ভীষণ গরমে এইসব জায়গা ঘোরা, উইচ ইজ রাজস্থান, আগ্রা অ্যান্ড দিল্লি, যাদের অভ্যেস নেই তারা খুব অসুস্থ হয়ে পড়তে পারে। অ্যান্ড অবভিয়াসলি বাইরের দেশ থেকে কেউ এসে এখানে অসুস্থ হয়ে পড়লে তখন সাংঘাতিক একটা সিরিয়াসনেস একটা ব্যাপার, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। বুঝতেই পারছো, তোমার বাড়িতে যদি কেউ বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, সব কিছু বেড়ে যায়, সব কিছু একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সো এটা শীতের দিনে হয়েছিল। এখন শীতের দিনে অবভিয়াসলি এখানে ফগ হয়, শহরে তো হয়, এবার হাইওয়েতেও ফগ হয়। কারণ একবার তুমি হাইওয়েতে, মানে তখন হাইওয়ে থেকে খানিকটা শহরের পরে বেরিয়ে গেলে পুরো গ্রামাঞ্চল, পুরো খালি ক্ষেত মাঠ, এবং সেখানে প্রচুর ফগ হতো। যত সন্ধে যত রাত্রির বাড়তে থাকবে তত ফগ হবে। ইট ইজ সামথিং দ্যাট হ্যাপেন্স ইন নর্থ ইন্ডিয়া, উই অল নো। সো যে গাড়ি যিনি, মানে আমরা যেটা বাস নিয়েছিলাম, অবভিয়াসলি আমরা ওরা 14-15 জন আছে, আমাদের টিম থেকেও প্রায় 6-7 জন লোক ছিল, তারপরে ড্রাইভার, তার একটা হেল্পার। সো অল পুট টুগেদার দেয়ার ওয়্যার অলমোস্ট 24-25 জন মতন বাসে আঁটবে, সেরকম একটা ভালো এয়ার কন্ডিশন বাস নেওয়া হয়েছিল। সো যে ভদ্রলোক চালাবেন তিনি বারবার করে বলে দিয়েছেন যে আমরা এখান থেকে যতই দেরি হোক 2-2:30টার মধ্যে বেরিয়ে পড়বো। তার কারণ হচ্ছে যে উনি 7 ঘন্টা মানে ক্যালকুলেট করছেন। এবার 2-2:30টার সময় যদি আমরা বেরোই, তাহলে 7 ঘন্টা 2-2:30 থেকে আমরা মোটামুটি আরামসে 9টার মধ্যে, 9টা, 9:30, 10টার মধ্যে আমরা আগ্রা শহর, মানে আগ্রা যে হোটেলে আমরা থাকবো সেখানে আমরা ঢুকে যেতে পারবো। উনি বলছেন যে যদি আমরা 2:30টার সময় বেরোই, তাহলে পরে আমি তোমাদেরকে ইজিলি মানে 5.5-6 ঘন্টার মধ্যে আগ্রা পৌঁছে দেবো। বাট সে তো হবার নয়। তার কারণ হচ্ছে যে যারা ফটোগ্রাফার ছিল তারা বিভিন্ন বিভিন্ন জয়পুরের জায়গায় গিয়ে ছবি তুলতে শুরু করেছে। কেউ নিচে ঢুকে, কেউ ওপরে ঢুকে, কেউ ওপরে উঠে, এখানে কেউ ফুলের ছবি তুলছে, কেউ পদ্ম ফুলের যে কারুকার্য করা আছে তার ছবি তুলছে, কেউ রাস্তার ধারে বসে সাংঘাতিক রকমভাবে একটা ঠেলাওয়ালা যাচ্ছে তার ছবি তুলছে। যাই হোক, এইসব ছবি তোলা, এবং তারা নিজেদের মধ্যে কথাবার্তা এবং এইসব করতে করতে, মানে তাদেরকেও চড়িয়ে চড়িয়ে বাসে তুলতে তুলতে আমাদের হয়ে গেল প্রায় 5টা। 2:30টার জায়গায় 5টা হয়ে গেল। এবার যে ভদ্রলোক যিনি চালাবেন তিনি উত্তর রেগে যাচ্ছেন এবং অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু কিছু বলতে পারছেন না অবভিয়াসলি। কিন্তু মানে উনি বেশ একটু, কি বলবো, দায়িত্ববান ভদ্রলোক ছিলেন বা আছেন এখনো। তিনি বলে দিলেন আমাদেরকে যে আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না, যদি লেট হয় আপনাদের জন্য, আপনারা কিন্তু সমস্ত রেসপন্সিবিলিটি নেবেন। আমরা এরকম রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, এতগুলো লোক, আমার রেসপন্সিবিলিটি। আপনাদেরকে আমরা বলেছিলাম যে কেন করেননি।
তো আবার তাকে বাবা ভাই দাদা বলে বুঝিয়ে আমরা তখন বললাম যে হ্যাঁ হ্যাঁ রেসপন্সিবিলিটি, ঠিক আছে আমরা রেসপন্সিবিলিটি নেব। দেখো আম, বুঝতে পারছো তখন বয়স অনেকটা কম। হুম। আর কাটিং এজ টেকনোলজিতে আমরা তখন কাজ করছি। টিমটার বয়সটা খুবই কম, মানে বলতে গেলে অ্যাভারেজ ওই যে 24-25 জন ছিল, তার মধ্যে অ্যাভারেজে বয়স সব থেকে বেশি যার ছিল তার বয়স বোধহয় 40-এর ঘরে। সো সকলেই একটু ডাকাবুকো টাইপের ছিল, যে আরে কি হবে দেখে নেব দেখে নেব, ওকে কর লেঙ্গে টাইপস, দেখ লেঙ্গে টাইপস। সো আমরা চালু হলাম, কথাবার্তা, গান গল্প, হাসি মজাক সব কিছু হচ্ছে। এবার সব থেকে বড় যে জিনিসটা এই রাস্তাতে তখন ছিল না, এখন হয়েছে, সেটা হচ্ছে যে টয়লেটস বা ওয়াশরুমস। ছিল না বলবো না, দ্যাট ইজ আ লাই, ছিল। সেগুলো তোমার ইয়েতে ছিল, কি বলে, আম, আহ, ধাবাগুলোতে ছিল। আম, এক মিনিট, হ্যাঁ। আম, ধাবাগুলোতে ছিল, ধাবাগুলোতে there was some arrangements of washroom, ওকে। সো কিন্তু সেটার পরিষ্কার থাকা বা সেটা ইউজ করার মতন ক্ষমতা যে আমাদেরও থাকবে এরকম কোনো গ্যারেন্টি ছিল না। মানে আই এম নট ইভেন টকিং অ্যাবাউট দ্য ফরেনার্স, আই এম সেইং দ্যাট লেটস এ পার্সন লাইক মি, আমার মতো লোক যে সেই ধাবার ওই জায়গা ইউজ করতে পারবে সেটার কোনো গ্যারান্টি ছিল না কিন্তু। সো বলতে পারো যে টয়লেটস ছিল, বাট ছেলেদের জন্য তাও ওকে, বাট মেয়েদের জন্য ইট ওয়াজ আ চ্যালেঞ্জ, মেজর চ্যালেঞ্জ। এবং একটা সময়ের পরে ধাবাটা আর ছিল না, মানে অত আজকাল যেরকম হাইওয়েতে ধাবা হয়েছে সেরকম তখনকার দিনে ছিল না। আর কিছু জিনিস যেটা খোলা থাকে সেটা একটা রাত্রিরের পর থেকে বন্ধ হতে শুরু করে, কারণ ওখানকার লোকেরাও গ্রামের মধ্যে ফেরত চলে যায়। সো আমরা মানে ওখানে বলতে বলতে যাওয়া হচ্ছিল যে কেউ যদি ওয়াশরুম করতে চায় বা সামথিং, ইট ইজ আ 6-7 আওয়ার্স, এবং তারপরে যেহেতু আমরা 5টার সময় বেরিয়েছি, অবভিয়াসলি সেই 6-7 ঘন্টাটা টাইম বেড়ে গেছে, কারণ একটা সময়ের পরে অন্ধকার হয়ে গেছে। মানে 5টা, মানে এই দিকে শীতের দিকে, শীতের দিনে 5টার সময় অন্ধকার হয়ে যায়, 5:30টার সময় মোটামুটি অন্ধকার হয়ে যায়, এবং 7টার সময় তোমার মনে হবে রাত্রি 10টা কি 11টা বাজে, এত অন্ধকার হয়ে যায়। সো তখন বুঝতে পারছো আজ থেকে 24 বছর আগে জিনিসটা আরো বেশি মানে আরো বেশি ওয়াজ ওয়াজ দ্যাট মাচ মোর ডিফিকাল্ট। প্লাস আমরা জয়পুর থেকে আগ্রা ট্রাভেল করছিলাম, নট ইভেন আ মেট্রো সিটি, রাইট? সো সব কিছু এরকম বলতে বলতে যাওয়া হচ্ছে এরকম, যে মানে লোকজনকে একটা ব্রেক দিয়ে 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 যাওয়া হচ্ছে, বিকজ উই ডোন্ট নো হাউ থিংস উইল হ্যাপেন। এবার করতে 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 সবাই মোটামুটি কোনো না কোনো সময় হ্যাজ ইউজ দ্য ওয়াশরুম অ্যাট ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম, এক্সেপ্ট ওয়ান লেডি। ইনি জার্মানি থেকে এসেছিলেন, এবং ইনি কিছুতেই, দ্য ফ্যাক্ট দ্যাট ওনাকে খেতে, মানে ক্ষেতের মধ্যে, মানে ফার্মের মধ্যে বসে বা রাস্তায় বসে বা সামওয়্যার, দ্যাট শি উইল হ্যাভ টু রিলিভ হারসেলফ, এই জিনিসটা উনি মানতে পারছিলেন না। মানে উনি বলছিলেন যে না, আমি আই উইল ওয়েট টিল উই রিচ দ্য হোটেল। কিন্তু দেখো গোটা জিনিসটা তো একটা বায়োলজিক্যাল এবং একটা ফিজিক্যাল বায়োলজিক্যাল ব্যাপার, এবং সামথিং, দের ইজ সার্টেন থিংস ইন আস দ্যাট উই কান্ট হোল্ড ফর এভার এন্ড আ ডে। মানে একটা সময় তোমার ব্লাডার এর ক্যাপাসিটি চলে যায়, মানে একটা 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 শিশি বোতলের মতন ব্যাপার, একটা বোতল বা একটা শিশিতে ততটাই তুমি লিকুইড বা কোনো জিনিস ভরতে পারো, তার যতটা ক্ষমতা, তার বাইরে গেলে সেটা উপচে পড়বে। ইটস দ্য সেম উইথ আর বডি। সো এদিকে তোমার মানে তেষ্টা পাবে, তার সঙ্গে তোমার বাইরে বেরোনোর জিনিসের কোনো ডাইরেক্ট কোনো কানেকশন নেই, খানিকটা আছে কিন্তু ডাইরেক্ট কানেকশন নেই। সো উনি চেপে থাকতে 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 এখানে তখন আমরা মোটামুটি আউটস্কার্টস অফ আগ্রা পৌঁছে গেছি, মানে হাইওয়ে ছাড়িয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। তখন উনি বললেন যে
আর উনি পারছেন না, একটা ডু অর ডাই সিচুয়েশন হয়ে গেছে। এবার ডু অর ডাই সিচুয়েশন হয়ে গেছে, তো তখন তো কি করা যাবে? সো এবার ওই আমাদের টিমের মধ্যে আমি একমাত্র মহিলা ছিলাম, ওনারা মানে ওই যে জার্নালিস্ট ছিল মহিলা তারা ছাড়া। সো তখন আমি গিয়ে বাস ড্রাইভারকে বললাম যে এরকম একটু ব্যাপার হয়েছে, আপনাকে তো বাসটা একটু দাঁড় করাতে হবে, কারণ এটা একটা খুব জরুরি দরকার। উনি আবার একটু অসন্তুষ্ট হলেন আমার উপরে। আমি বুঝতে পারছি উনি বলছেন যে ম্যাডাম আপনি আগে বলেননি কেন, এখন আমরা এরকম গ্রামের মধ্যে ঢুকে গেছি, এখানে আমি বাস দাঁড় করাবো, যদি কোনো কারণে কিছু হয় তখন কি হবে? বললাম হ্যাঁ আমি আপনার কথা মানছি, বাট এখানেও বুঝতে পাচ্ছেন যে কেউ একজন আমাদের দেশে প্রথমবার এসছে, সে ইউজ টু নয়, আম, তার একটা এম্বারেসিং ফিল হচ্ছিল, এবং কিন্তু এখন তার বায়োলজিক্যাল নিডটা এম্বারেসিং ফিলের বাইরে চলে গেছে, সেই জন্য মানে এত কথা আমি ড্রাইভারকে বলিনি, এত কথা আমি তোমাদেরকে বলছি, ওনাকে আমি একটু ভালো করে রিকোয়েস্ট করলাম। তো উনি বললেন ঠিক আছে আমাকে একটু সময় দিন, আমি এমন একটা জায়গায় দাঁড় করাবো যেখানে মানে কোনো প্রবলেম হওয়ার চান্স কম, মানে ওরা এইসব জায়গা জানে, সো উনি উনি করতে পারবেন। সো এরকম একটা জায়গায় উনি দাঁড় করালেন, সেখানে ধুধু করছে অন্ধকার, মানে তুমি বুঝতে পারছো যে আশেপাশে বাড়িঘর আছে, কিছুটা জায়গা একটা দিকে ক্ষেত আছে, একটা দিকে বাড়িঘর আছে, আর রাস্তাটা একটু রেজড, মানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা একটু ওপরে, এবার রাস্তা দিয়ে নেমে গিয়ে তোমার বাড়িঘর বা ক্ষেত, কিন্তু চারিদিকে ধুধু করছে, মানে ধুধু করছে, কি বলে ধুধু করছে তো বলা উচিত না, চারিদিকে একদম নিস্তব্ধ চারিদিকে, কিন্তু পুরো ডার্ক, মানে একদম মানে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে, প্র্যাকটিক্যালি কোনো লাইট নেই, মানে বাসের লাইট ছাড়া আর কোনো লাইট নেই। এবং ভদ্রলোক দাঁড়িয়ে বাসের লাইটটা হেডলাইটটা বন্ধ করে দিলেন। উনি মানে অবভিয়াসলি বুঝতে পারছো একটা অন্ধকার জায়গায় যদি তুমি একটা বাসের লাইট দেখো তাহলে ইট ইজ ইজিলি ডিস্টিংগুইশেবল, তো উনি সেটাকে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বললেন যে আমি বাসের ভেতরে যে লাইটটা আছে সেটা মানে জ্বালানো থাকলো, কিন্তু বাইরে হেডলাইট বন্ধ করে দিলেন। ফগ লাইট ছিল, ফগ লাইট চলছিল। তো তখন উনি বললেন যে যান, আপনারা আপনারা যান এবার। তো আমি আর ওই ভদ্রমহিলা যিনি ছিলেন আমরা নামলাম, এবং আমাদের কিছু কলিগস এবং ওনার মানে দু একজন আরও কলিগস যারা ছিলেন বাইরে থেকে এসছিলেন তারাও নামলো। এবার তারা এমন জায়গায় দাঁড়ালো যাতে আমরা আমাদের মতন যা করার করতে পারি, কিন্তু কোনো দরকার পড়লে আমরা চিৎকার করলে তারা আমাদেরকে সাহায্য করতে পারে, মানে একটা একটা মানে সাপোর্ট সিস্টেম। সো আর আমি ওই বাঁধ মতো যে জায়গাটা ছিল, মানে একটু মানে পুরোই মাটি মাটি মতন, মাটি পাথর মতন জায়গা দিয়ে আমরা নেমে আসলাম। নেমে এসে নেমে এসে যেখানে নামলাম সেখানে সেখানে যেখানে যেখানে বড় বড় করে তোমার খড়ের গাদা রাখা আছে, মানে মানে আমাদের যেরকম ধানের গোলা হয় না, ওদের সেরকম খড়ের গোলা মতন করা আছে বড় বড় জায়গায়, মানে জায়গায় জায়গায় এরকম খড়ের গোলা মতো করা আছে। আর ঠিক দূরে আমরা একটা উঠোন মতো দেখতে পাচ্ছি, একটা বাড়ির তোমার রুফ এবং উঠোন মতো দেখতে পাচ্ছি, এবং বাকি তোমার ইয়ে কি বলে অন্ধকার, এবং বাড়ির সামনেটা একটা চাপ মতন অন্ধকার মতন হয়ে আছে, আর কিছু দেখা যাচ্ছে না, মানে তোমার দু পা গেলে তার বেশি কিছু দেখা যাচ্ছে না। তো ও তখন আমায় বললো যে কি তুমি কি আমার সামনে দাঁড়াবে? আমি বললাম তুমি বলো তোমার যেটা সুবিধা আমি সেটা করব। তো বললো হ্যাঁ প্লিজ তুমি এখানে থাকো, মানে আমি যেখানে তোমাকে দেখতে পাই এরকম অবস্থায় থাকো। তখন আমি বললাম যে ঠিক আছে চলো, একটা খড়ের গাদা দেখে তুমি মানে খড়ের গাদাটা যদি এরকম হয় তাহলে খড়ের গাদার এক দিকটাতে তুমি বসো, আর আমি ঠিক একটা কোনায় দাঁড়াচ্ছি যেখানে আমি তোমার সামনে নেই কিন্তু তুমি আমায় দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, মানে উই আর উইদিন আই রিচ অফ ইচ আদার। তো ওখানে ওখানে বসেছে, আর আমি মানে চারিদিকে তাকাচ্ছি, মানে অবভিয়াসলি ইউ কান বি লুকিং এট আ পার্সন হু ইজ রিলিভিং হারসেলফ। তখন আমি হঠাৎ দেখছি যে বাড়িটা যে দেখছিলাম, যে বাড়িটার যে যে দাওয়াটা আছে যাকে বলে তোমার বাড়ির যে উঠোন বা দাওয়া আছে, সেইখানটা দিয়ে
ঠিক তার সামনে দিয়ে, মানে অন্ধকারের মধ্যে যদি কোনো অন্ধকার জিনিস, মানে ব্ল্যাকের মধ্যে যদি কোনো ব্ল্যাক, আরো ব্ল্যাক জিনিস দেখা যায়, সেরকম একটা জিনিস কিরকম ভাসতে 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 ভাসতে, মানে ও কোণার থেকে বেরিয়ে ভাসতে 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 বাড়ির সামনেটাতে আসলো। আর মানে জিনিসটা যে কি বোঝা যাচ্ছে না, মানে ইটস লাইক আ শেপ, নট অফ আ হিউম্যান বিং, বাট আ শেপ, একটা অদ্ভুত একটা, কি বলবো, আমরা ছোটবেলায় তোমরা বায়োলজিতে অ্যামিবা দেখেছিলে? অ্যামিবা, অ্যামিবার যেরকম শেপলেস একটা ব্যাপার হয়, ওরকম শেপ, বাট ইন আ মানে ইফ ইট ইজ স্ট্যান্ডিং স্ট্রেট, নট লাইং ডাউন, সেরকম একটা অদ্ভুত শেপ, কিরকম যেন একবার, তুমি আমি বুঝতে পারছি দেখে। হুম। এবার ও আমাকে জিজ্ঞেস করছে কি হলো, কারণ আমার চোখ তো ওখানে আটকে গেছে, আমি যেটা দেখছিলাম। আমি বলছি যে কিছু না কিছু না কিছু না কিছু না, তুমি শেষ করো। তখন ও বলছে না কি হয়েছে, মানে শি ক্যান অলসো ফিল সামথিং, বাট আই ডোন্ট নো হোয়াট শি ক্যান ফিল। আমি তোকে জিজ্ঞেস করতে পারছি না, ওকে ভয় দেখাতে পারছি না। এবার ওই জিনিসটা না এরকম বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ আমার মনে হলো যে আমাদেরকে ওটা দেখতে পেয়ে আমাদের দিকে আসার চেষ্টা করলো। এবং তখন আমার একটু ভয় করতে শুরু করেছে, কারণ আমি বুঝতে পারছি না গোটা জিনিসটা কি। আমি ওকে বলতে পারছি না যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কারণ গোটা জিনিসটা খুব এম্বারেসিং হয়ে যাচ্ছে আমার জন্যে। কিন্তু ও কিছু বুঝতে পারছে, ও বারবার আমাকে বলছে যে এভরিথিং অল রাইট, এভরিথিং অল রাইট। আমি ওকে বলছি হ্যাঁ এভরিথিং অল রাইট, এভরিথিং অল রাইট। এবার জিনিসটাকে মনে হচ্ছে জিনিসটা আরো, মানে যত, মানে বাইরে বেশ ঠান্ডা, ঠান্ডার সময় বুঝতেই পারছো আমরা ঠান্ডার সময় বাইরে আছি, অবভিয়াসলি রাত্রির তখন প্রায় বাজে তোমার অলমোস্ট 12টা বেজে গেছে, 12:30টার কাছাকাছি তখন বাজে। চারিদিকে কোনো আলো টালো নেই, একটু ভয় মানে আরো ঠান্ডা লাগতে শুরু করেছে, মানে মনে হচ্ছে যেন একটা হিম স্রোত মতো আমাদের দিকে আসছে। মানে ও তো পেছন করে বসে আছে, ওর তো আরো একটা কিছু, মানে খুব ভালনারেবল একটা ব্যাপারে, মানে জায়গায় আছে। এবার আমি ওকে বলতে যাব যে টর্চটা জ্বালাও, মানে আমরা একটা ছোট 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 টর্চ নিয়ে এসেছিলাম, যে দরকার না পড়লে জ্বালাবো না। আমি জাস্ট ওকে বলতে যাব, আমার নিজের টর্চটাও আমি জ্বালাতে যাব, এমন সময় বাড়ির সামনে যেটা একটা গভীর অন্ধকার মতন আমি দেখছিলাম, সেই জিনিসটা হঠাৎ একটা অদ্ভুত ও করে আওয়াজ করে উঠলো। যেই ওটা আওয়াজ করে উঠেছে না, সঙ্গে সঙ্গে ওই আমাদের যারা বাইরে দাঁড়িয়ে ছিল, বাসের বাইরে দাঁড়িয়ে ছিল, তারা ওখান থেকে এভরিথিং অল রাইট জিজ্ঞেস করছে। ও তখন তাড়াতাড়ি উঠে পড়েছে, উঠে পড়ে আমাকে বলছে চলো চলো এখান থেকে চলো। আলাম হ্যাঁ চলো। আর ওই যে জিনিসটা দেখছিলাম, যে অ্যামিবার মতো জিনিসটা আমরা, মানে আমি দেখছিলাম, ও দেখেনি, সেই জিনিসটা না মানে মনে হলো সুরত করে সাইডে চলে গেল, চলে গিয়ে কোথায় যে গেল বুঝতে পারলাম না। নিমিষের মধ্যে ওটা কিরকম একটা এটা জু করে বেরিয়ে গেল, জুম করে বেরিয়ে গেল। এবং যে আওয়াজটা আমরা আমরা শুনেছিলাম, মানে ও শুনেছিল আমিও শুনেছিলাম, মানে ও করে একটা আওয়াজ, ওটা বেসিক্যালি একটা উট ছিল বাড়ির সামনে বসে। সে হঠাৎ একটু নড়ে চড়ে উঠে বসে একটা করলো, এবং তার গলায় একটা ঘন্টা ছিল, টং করে একটা ঘন্টার আওয়াজ হলো। তা আমরা দুজনে তো তখন পড়ি কি মরি করে বাসের দিকে ছুটে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমাদের তখন মনে হচ্ছে যে বাই চান্স যদি বাড়ির লোকজন উঠে পড়ে, তারা যদি উটের আওয়াজে বা গলার আওয়াজে যদি উঠে পড়ে যদি কিছু হয়, বিদেশ বিভূতিতে এরকম ব্যাপার, ভয় লাগছে। তো আমরা কোনো মতে দৌড়ে দৌড়ে বাসে উঠে গেছি, দুজনেই একটু একটু ভ্যাবা চাকা খেয়ে গেছিলাম, ও গেছিল আমিও গেছিলাম। এবার উঠে বসে পড়ার পরে ও আমাকে বারবার জিজ্ঞেস করছে যে কি হয়েছিল বলো তো ওখানে। আলাম না কিছু হয়নি, ওটা উট ছিল, ইট ওয়াজ আ ক্যামেল। তো বললো না সেটা তো আমি দেখলাম, বাট দেয়ার ওয়াজ সামথিং এলস। তা আমি ওকে বলছি নো আই হ্যাভেন্ট সিন এনিথিং এলস। আমি থোড়ি না ওকে বলতে যাবো যে ভাই আমি এরকম দেখেছি, মানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ওকে বলি তারপরে গোটা জিনিসটা পুরো সবাই জেনে যাক, তারপরে আমার বস আমাকে দিক ঝাড়, কে চাইবে তার সেটা। তো যাই হোক, তো আমি কিছু বলিনি।
আই ওয়াজ লাইক নাথিং নাথিং, ডোন্ট ওয়ারি, আমরা এক্ষুনি হোটেল পৌঁছে যাব। এবার হোটেল পৌঁছে যাওয়ার পরে আমাদের যে কলিগ ছিল, যে কোঅর্ডিনেট করছিল এইসব আগ্রা টাগরা, সে অলরেডি আগ্রায় পৌঁছে গেছিল। তো অত রাত্রিরে আম, খাওয়া দাওয়া তো করতে হবে, কারণ সেরকম তো বাসে আমরা খাওয়া দাওয়া করিনি, সকলেরই খিদে পেয়েছে। তো হোটেল অবভিয়াসলি একটা ব্যবস্থা করে রেখেছিল, ওদেরকে মানে জানিয়ে দেওয়া হয়েছিল যে দেরি হবে আসতে। সো তখন খাওয়া দাওয়া হচ্ছে, একটা বুফে মতন খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার ওই কলিগ আমাকে বলছে যে মানে আমাকে বলছে কি হয়েছে, ইটস টু মাচ, অনেক ট্রাভেল হচ্ছে, ওয়াই আর ইউ লুকিং সো টায়ার্ড, ওয়াই ইউ লুকিং লাইক দিস। বললাম হ্যাঁ প্রচুর ট্রাভেল হচ্ছে, সেই দিল্লি থেকে বেরিয়েছি আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে জয়পুর, জয়পুরে লোকজন চড়িয়ে আবার আগ্রা, মানে ইটস 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 নন স্টপ ট্রাভেল চলছে তখন। তো তখন ও বললো যে না আরও কিছু হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। তখন আমি বললাম যে দেখো আমি তোমাকে বলতে পারি, বাট ডু নট জাজ মি, ডোন্ট জাজ মি অন দিস, আমাকে জাজ করো না। তো বলে না জাজ করবো কেন, কি হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, সামথিং রং। বললাম না, বাট তারপরে ওকে আমি ঘটনাটা বললাম কি হয়েছে এই জায়গাটাতে। ও শুনে একটু গম্ভীর হয়ে গেল, গম্ভীর হয়ে গিয়ে ও আমাকে বললো যে না তুমি আম, তোমরা একটা ভুল করেছো, যে তোমরা যখনই গেছিলে ওখানে তোমাদের আলোটা জ্বালিয়ে রাখা উচিত ছিল, একদম অন্ধকার জায়গায় এইসব মানে রিলিভিং ইয়োর সেলফ প্লাস মহিলা, তোমাদের ওখানে একা ওরকম ভাবে মানে উইদাউট আলো তোমাদের থাকা উচিত হয়নি। তো আমি বললাম তার মানে কি। বললো না দেয়ার আর সার্টেন থিংস, দেয়ার আর সাম সার্টেন থিংস, মানে স্পিরিটস বলো বা জিন বলো বা সামথিং লাইক দ্যাট, এরকম অনেক সময় যদি কোনো মহিলা এরকম দেখে, স্পেসিফিক্যালি যদি সে মানে ওয়াশরুম বা এরকম ধরনের কোনো রিলিভিং কাজ করছে, অনেক সময় সেই স্পিরিটসগুলো তাতে অ্যাট্রাক্টেড হয়ে যায়। সো আমি ওকে বললাম রিয়েলি তাই? বললো হ্যাঁ, তুমি দেখেছো, তুমি বুঝতে পারবে কি কি না, তবে আমার যতদূর মনে হয় তাই। কিন্তু ওই আওয়াজে ও ডিফ্লেক্টেড হয়ে গেছিল, মানে ওই উটটা সেদিনকে আমাদেরকে বলতে পারো একটা বড় কিছু হওয়ার থেকে বা খারাপ কিছু হওয়ার থেকে উটটা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিল। ওই আওয়াজে ওই ওর করাতে এবং টং করে ঘন্টার যে মানে ওর গলায় যে মানে গলায় যে বেলটা পড়েছিল সেটার যে আওয়াজ হয়েছিল, তাতে দ্য স্পিরিট গট ডিফ্লেক্টেড অ্যান্ড ইট ওয়েন্ট অ্যাওয়ে। বাট ওর একটা মানে ওই সব কিছুরই যে একটা এনার্জি থাকে, সব কিছুরই একটা অরা বা এনার্জি থাকে, সেই অরা বা এনার্জিটা আমি তো দেখেছি এবং ফিল করেছি। এবং ক্যাথরিন যে জার্নালিস্ট মহিলা ছিলেন তিনিও ফিল করেছেন, মানে উই ক্যান ফিল ইট। ও সেই জন্য বারবার আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। সো যাই হোক, এর পরে আর আগ্রা ট্রিপে কোনো প্রবলেম হয়নি এবং দিল্লি ফেরাও তার সাথেও কোনো প্রবলেম হয়নি। কিন্তু এটা একটা অদ্ভুত জিনিস ছিল, আই ডোন্ট নো হোয়াট ইট ওয়াজ। তার আমি কোনো রিসার্চও করতে যাইনি, ওখানে কোনো ঘটনা আছে কিনা জানতেও যাইনি, কিন্তু এটা একটা অদ্ভুত বলতে পারো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি আগেও বোধহয় শেয়ার করেছি, কিন্তু ভাবলাম যে তোমাদেরকে আর একবার রিফ্রেশ করে দিই। আশা করি তোমাদের ভালো লেগেছে এটা, এবং খুব একটা বোর করিনি পুরনো গল্প বলে, কি বলো? আমি একটু কি বলে এটাকে, তোমাদের কমেন্টস গুলো দেখছি, অনেক অনেক কমেন্টস পড়েছে দেখছি। মাইকটা মুখের কাছে, হ্যাঁ মুখের কাছে আছে, আচ্ছা ঠিক আছে, আশা করি শুনতে পাচ্ছ। হ্যালো নাসরিন। হ্যাঁ আমি অনেক দিন পরে আসলাম, কারণ আমি মাঝখানে ট্রাভেল করছিলাম এবং আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, একটা বাজে ভাইরাল হয়েছিল এবং তার থেকে ঠিক হতে বেশ অনেক দিন সময় লাগলো। উম, তুমি ভালো আছো একটু শুনে ভালো লাগলো। মাসে এখনো তোমার দুবার করে কেমো নিতে হচ্ছে সেই শুনে একটু খারাপ লাগলো, কিন্তু আমাদের প্রেয়ার সব সময় তোমার সাথে নাসরিন। আশা করি যে তুমি um, এই রোগ মানে ইউ উইল বি এবল টু ফাইট অ্যান্ড ইউ উইল কাম আউট অ্যাজ আ উইনার অন দি আদার সাইড। আমরা সবাই হানা টেলসের সকলেই তোমার জন্যে
আমাদের প্রার্থনা, আমাদের বেস্ট উইশেস। ইন্দ্রাণীর একটু দেরি হয়ে গেছে এত বলার পরেও, বাই দ্য ওয়ে। হ্যালো রূপশ্রী দিদি, আগেও শুনেছে, আগেও ভালো লেগেছিল, এখনো ভালো লেগেছে। হ্যালো প্রিয়দর্শিনী, কেমন আছো? সুচরিতা, আনসিভিলাইজড, আমি জানি না, ভূতের সাথে তো কথা হয়নি, আনসিভিলাইজড কিনা বলা খুব মুশকিল হবে, হয়তো ভালো ভূত ছিল, আই ডোন্ট নো, রাইট? হ্যাঁ প্রিয়দর্শিনী, এই জ্বরটা যেটা হচ্ছে সেটাতে বেশ ভালোই কষ্ট হচ্ছে, প্রচন্ড উইকনেস হচ্ছে বেসিক্যালি, সেটাই আমি ফিল করেছি। এত উইক করে দিয়েছিল যে অনেক দিন কিছু করার মতন ক্ষমতা ছিল না, মানে বেশ কাহিল করে দিয়েছিল। থ্যাংক ইউ ইন্দ্রাণী। ওকে, এবার তোমাদেরকে তাহলে আমি যে ঘটনাটা শুনেছি লেটলি সেই ঘটনাটা বলি। সেই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং, আমার তো দারুণ ইন্টারেস্টিং লেগেছে, ইন দ্য সেন্স লাইক এরকমও হতে পারে আমি কখনো ভাবিনি। তো আমার মানে আমি এই যে পুজোর যে কাজগুলো করছি আমাদের এখানে, মানে আমি পুজোতে অবভিয়াসলি ইনভলভ প্রত্যেক বছরই থাকি, কিন্তু এবার একজন কমিটিতে মানে ইনভলভ, মানে পুজোর কমিটিতে, বুঝতে পারছো? সো অনেকের সাথে আলাপ হচ্ছে, কথা হচ্ছে, কারণ অনেক কিছু অন্যান্য জিনিস যেগুলো আমি আগে অন্য বছরে করি না এই বছর করছি, যেরকম ধরো চাঁদা তোলা আছে আমাদের এখানে, তো চাঁদা তোলা ছাড়া পুজো হবে না, স্পন্সরশিপ আছে। আর এখানে তোমার বিভিন্ন জিনিসের স্টল লাগে, জামা কাপড়, জুতো, টুকিটাকি খাবার দাবার, সেইগুলো ব্যবস্থা করছি। সেই করতে করতে আমার একটা কাপলের সাথে একটু আলাপ হয়েছে, তাদের সঙ্গে গল্প করতে করতে এটা আমি জানতে পারলাম। তো আমি কাপলটার নাম তো বলবো না, তো তাদের নাম দিলাম আরব আর নীরা, দুজন। হ্যাঁ, বা এদের কিরকম বয়স হবে ধরো, এই তারা 30-এর কোটায়, দুজনেই ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, মানে এখনো মানে বাচ্চা কাচ্চা এখনো হয়নি, তো মানে অন দি আদার সাইড অফ 35 এরা, হ্যাঁ বাচ্চাই, মানে বয়স খুব বেশি না। সো ওদের কাছ থেকে ওদের এই এক্সপিরিয়েন্সটা শোনা, ওদের এই এক্সপিরিয়েন্সটা ওদের বিয়ের পর হয়েছে, সো অ্যাবাউট 2-3 বছর আগে বলতে পারো। ঠিক আমাদের এখানে যখন আমাদের এখানে কি সবার জায়গায় যখন এই 2020 এবং 21-এ কোভিড হলো, তারপরে 22-এর ঘটনা, এটা বলতে পারো 2022-এর ঘটনা। সো বেসিক্যালি কেন বলছি, তার কারণ হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে যে যাতায়াত ছিল, নিজেদের আত্মীয় স্বজন বলো বা নিজেদের বন্ধু বান্ধবদের সাথে দেখাশোনা করা বা যাতায়াত করা, কোভিডের মধ্যে তো সেটা একদম বন্ধ হয়ে গেছিল প্র্যাকটিক্যালি, দরকার ছাড়া আমরা কোথাও যাতায়াত করছিলাম না, বা কারু বাড়িতে বা কারো সেরকম রেস্টুরেন্টে যাচ্ছিলাম না, প্লাস যে ধরো ইভিনিংয়ে কোনো ইনভিটেশন থাকলো বা সেরকম বন্ধ হয়ে গেছিল। 2022-এ গিয়ে, 2022-এর সেকেন্ড হাফে গিয়ে মোটামুটি এটা একটু খুলতে শুরু করলো, গোটা জিনিসটা একটু নর্মালাইজ হতে শুরু করলো, লোকে একটু কমফোর্টেবল হয়ে করতে শুরু করলো, মানে প্র্যাকটিক্যালি আমরা যেভাবে মেশামেশি করতাম আগে, সেটা পুরোটা না এলেও খানিকটা 2022-এর শেষের দিকে শুরু হয়েছিল, যাতায়াত ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য 2022। সো নীরা আর আরব ওরা দুজনে একটা ইয়ে চালায়, কি বলে, মানে এক্সপোর্টস এর কাজ করে, এখান থেকে জিনিসপত্র বানিয়ে বাইরে এক্সপোর্ট করে জামা কাপড়। সো আ পার্ট অফ দ্যাট এক্সপোর্টেড ওরা যে জামা কাপড় বানায়, কিছুটা ডিজাইন ওদের নিজের আছে, সেটাতে ওরা ইন্ডিয়াতে বিক্রি করে। আজকের দিনে তো সব কিছু ই কমার্স এবং এই জাতীয় জিনিসে হয়, সেই জন্যে ওরা সেইটা করে। এবং ওদের স্টলটা যেটা লাগবে সেটা তারই, জামা কাপড়েরই। সো নীরা ডিজাইনার, মানে ও ডিজাইন করে, এবং আরব হচ্ছে তোমার ম্যানেজমেন্ট, সমস্ত এক্সপোর্ট ইত্যাদি, বায়ার্সদের সাথে কথা বলা ইত্যাদি ইত্যাদি। আই এম নট গেটিং ইনটু ডিটেলস,
এবার ওদের চেনাশোনা অনেক লোকজন আছে যারা এই সব জায়গায় থাকে। এবার ব্যাপার হচ্ছে যে তোমরা যদি দিল্লি আসো, আমার বাড়ির থেকে কুতুব মিনার খুব কাছে। আমার বাড়িতে যদি আসো তাহলে পরে আমার বাড়ি থেকে কুতুব মিনার তোমরা মোটামুটি হেঁটে যেতে পারো অন আ গুড ডে, মানে নট ডিউরিং নাও, বাট শীতের দিনে যদি চাও তাহলে আমার বাড়ি থেকে হেঁটে আরামসে কুতুব মিনার পৌঁছে যেতে পারবে, এত কাছে। সো এই কুতুব মিনারের পেছন দিকটাতে একটা দিকে কুতুব মিনারের একটা দিকে হচ্ছে তোমার সঞ্জয় বন, যেটা হচ্ছে একটা আরবান ফরেস্ট, বেশ 35 অলমোস্ট 37-38 কিলোমিটার্স অফ ফরেস্ট ল্যান্ড, যার মধ্যে তোমার অনেক কিছু পড়ে মানে জঙ্গলটার মধ্যে। তো ওখানে কুতুব মিনার কমপ্লেক্স আছে, এবং আছে জামালি কামালি মস্ক আছে, মানে মসজিদ আছে, এবং একটা আর্কিওলজিক্যাল পার্ক আছে। কিছু 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 ভাঙাচোরা জিনিস ভেতরে ভেতরে আছে ডিফারেন্ট ডিফারেন্ট সময় দিল্লির। দিল্লির মজাটাই এই যে you can live with history, like next door to whatever is modern is there can be a very historic thing right next door to you. সো একদিকটা তাই, এবং কুতুব মিনারের অন্য দিকটাতে অনেক দোকানপাট, রেস্টুরেন্ট, তারপরে ধরো কিছু লোকজনের মানে বাড়ি সেরকম বলবো না, কিন্তু অনেকের অফিস টফিস, এবং তোমাদের আমাদের যারা ডিজাইনার্স আছে, মানে যারা হাই ফ্যাশন ডিজাইনার্স, যারা ওয়েল নোন ডিজাইনার্স, আমি নাম কারুর এখানে নিতে চাই না, কিন্তু তোমরা জানো কাদেরকে আমি কথা বলছি। তোমাদের কলকাতা থেকেও একজন আছেন যিনি খুব ফেমাস ডিজাইনার, তারও এখানে একটা বড় বুটিক আছে, বড় মানে খুব বিউটিফুল, তাদের ব্র্যান্ড শপস বলে এখানে আছে, যে এখানে যত পুরনো হাভেলি ছিল সেগুলোকে তারা এরকম ব্র্যান্ড শপসে কনভার্ট করেছে, জন্য বিউটিফুল প্রপার্টিজ, এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো ভালো সুন্দর সুন্দর রেস্টুরেন্টস আছে। সেই রেস্টুরেন্টসগুলোর বেশ বাইরে বসার জায়গা আছে, যেখান থেকে তুমি কুতুব মিনারটা এবং সঞ্জয় বন দেখতে পারবে। তো ইট ইজ আ বিগ পার্টি প্লেস, এবং লোকজন ওখানে খুব যায়, খুবই জনপ্রিয় জায়গা। এবার আরব আর নীরা এরকম একটা পার্টিতে গেছিল, এটাও তোমার এই নভেম্বর ডিসেম্বর, মানে ডিসেম্বর জানুয়ারির গল্প। তো ওরকম কোনো একটা দিন ওরা গেছিল, এবং খাওয়া দাওয়া পার্টি ফার্টি করার পরে বেশ বেশ রাত্রিরে বাড়িতে ফিরছিল। এবার কুতুব মিনার থেকে আমার বাড়ির দিকে আসতে গেলে যে রাস্তাটা পড়ে, যেটা এখান থেকে ডাইরেক্টলি তোমার গুরগাঁও এর সাথে কানেক্টেড, সেই রাস্তাটার নাম হচ্ছে এমজি রোড, মহাত্মা গান্ধী রোড। এবার মহাত্মা গান্ধী রোড প্রত্যেকটা শহরে আছে, মানে ইট ইজ ওয়ান রোড, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ হ্যাভ রিয়েলাইজড, but Mahatma Gandhi বা MG road is a must road in all the cities in our country. So different different জায়গায় থাকে, কিন্তু একটা MG road থাকে। তো এটা হচ্ছে MG road, মহাত্মা গান্ধী রোড। এই রাস্তাটা সোজা গিয়ে তোমার হরিয়ানার দিকে, হরিয়ানার সঙ্গে কানেক্টেড, এবং সেখান থেকে গুরগাঁও, গুরগাঁও এবং মোর অফ হরিয়ানা, এবং এখান থেকে তুমি এই রাস্তা ধরে তুমি জয়পুরও যেতে পারো, একটু ঘুরে এবার যেতে পারো। ওরা এই রাস্তাটার উপর, মানে এই মানে ওরা যেখানে রেস্টুরেন্টে খাচ্ছিল সেখান থেকে বেরিয়ে এই রাস্তাটা ওদের ধরতে হবে, বিকজ ওরা ওই বসন্ত কুঞ্জে থাকে এখানে আসার জন্যে। এবার রাত্রিবেলা বেরিয়েছে, বেশ বেশ রাত্রিরে বেরিয়েছে, তখন বাজে প্রায় 1:30 মতো বাজে, 1:30 পৌনে 2 বাজে, 1:30 পৌনে 2 সময় ওরা বেরিয়েছে। বেরিয়ে গাড়িটা খুব জোরে চালাচ্ছিল না, তার কারণ হচ্ছে অত রাত্রির, এবং একটু ফগি ফগি ছিল। দুজনেই বেশ মজা করে গল্প করতে করতে গাড়ি চালাচ্ছে। ট্রাফিক ছিল রাস্তায়, এরকম না যে উইকেন্ডে এখানে রাস্তায় ওরকম সময় রাস্তায় ট্রাফিক থাকে, খুব বেশি না হলেও ট্রাফিক থাকে। সো হঠাৎ একটা জায়গায় গিয়ে মানে গাড়িটা একটু জার্ক করেছে, মানে একটু হয় না রাস্তায় যদি কোনো ভাঙাচোরা কোনো জিনিস থাকে, বা যদি কোনো পট হোল থাকে, বা যদি কোনো বাম্পার থাকে, তোমার হঠাৎ তুমি দেখতে পেলে না, কিন্তু চালাতে গিয়ে ধারাম করে একটু একটু গাড়িটা একটু ধাক্কা লাগে, জার্ক করে, সেরকম জার্ক করেছে। তখন নীরা আরফকে বলেছে যে হোয়াট হ্যাপেন্ড? তো বলছে না কিছু না, বুঝতে পারছি না, তো মানে এই রাস্তাটা বেশ ভালো রাস্তা, এরকম কোনো বাম্প টাম্প নেই। তো বলছে আই ডোন্ট নো, মেবি পাথর টাথর কিছু পড়ে আছে বা সামথিং হ্যাজ হ্যাপেন্ড।
আর সামনে মানে গাড়িটার সামনে বেশ ফগ, মানে কিছু দেখা যাচ্ছে না সেরকম ভাবে। তো আবার গাড়িটাকে চালু করেছে, চালু করে ওই ফগের মধ্যে ঢুকিয়েছে, মানে অবভিয়াসলি সেখান দিয়ে যেতে হবে কারণ সেখানেই রাস্তা। এবার যে ফগের মধ্যে ঢুকেছে, যেখানে মানে ওরা যেখানে গিয়ে পড়েছে, মানে ধরো একটা ফগ, তার মধ্যে তুমি গাড়ি ঢোকালে এবং তারপরে যেখানে তুমি গিয়ে পড়লে সেই জায়গাটা তুমি আর চিনতে পারছো না। মানে ওদের গাড়িটা, ও বলছে যে বিশ্বাস করো গাড়ির নিচে যে কনক্রিট বা অ্যাসফল্টের যে রাস্তা সেটা যে নেই সেটা বোঝা যায়, কিন্তু গাড়িটা মাটির মধ্যে বা পাথরের মধ্যে পড়লে যেরকম হয়, দ্য গাড়ি স্কিডস দেয়ার। সো দে কান্ট রেকগনাইজ ওয়্যার দে আর, মানে ওই ফগের মধ্যে কোথাও একটা উল্টো টার্নিং নিয়ে ঢুকে গেছে, বুঝতে পারছে না। এরকম একটা জঙ্গল জঙ্গল জায়গা, লাইট ফাইট কিছু নেই, দের ইজ নো স্ট্রিট লাইট, কোনো রকম লাইট নেই, কোনো রকম মানে গোটা জায়গাটা কিরকম একটা থম 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 থমে ভাব। হ্যাঁ, এবং মানে ওরা কিছুই দেখতে পাচ্ছে না, মানে গাড়ির লাইটটা যত দূর পড়ছে সেখানে শুধু একটা ভাঙাচোরা জায়গা এবং আশেপাশে বন জঙ্গল, আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। তো ওরা ভাবছে যে আমরা কি ভুল করে টার্নিং নিয়ে মেহরলি ফরেস্টের মধ্যে ঢুকে পড়েছি, বাট দ্যাট ইজ নট পসিবল। কারণ এই রাস্তা দিয়ে মানে এমজি রোড দিয়ে তোমরা যদি মেহরলির ফরেস্টে ঢুকতে চাও, তার দুটো গেট আছে, বাদ বাকি সব ফেন্স করা। মানে তুমি মানে ফেন্স মানে কি তোমার মানে ইট সুরকির ফেন্স, সেটা ভেঙে ঢোকা ইজ ইম্পসিবল, রাইট? এবং সেই গেট দুটো একটা সময় বন্ধ হয়ে যায়, তুমি হঠাৎ করে সেই গেট দিয়ে ঢুকে যেতে পারবে না, একটা সন্ধেবেলা ওই গেট বন্ধ হয়ে যায়। সো ও বলছে যে, নীরা বলছে যে তুমি কি ভুল করে কোথাও টার্নিং নিয়ে ফেলেছো। বলছে কোথায় টার্নিং নেবো, সোজা রাস্তা তো, স্ট্রেট গিয়ে একটা জায়গার পরে আমাদেরকে ডান দিকে ঘুরতে হবে বসন্তকুঞ্জের জন্য, এবং যেখানে ঘুরতে হবে সেটা একটা মোড়, সেখানে তোমার স্ট্রিট লাইটস আছে, সেখানে তোমার ট্রাফিক লাইট আছে, সেখানে তোমার ট্রাফিক পুলিশ আছে, এবং সব থেকে বড় মেট্রো লাইন আছে। মেট্রো লাইনটা কোথায়? কারণ এই রাস্তা দিয়ে গেলে তার আমাদের তো এখানে মেট্রো মোস্টলি ওপর দিয়ে, তো তুমি মেট্রোটাকে ফলো করতে পারো, মানে তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ মেট্রোটাও তোমার সঙ্গে ওপর দিকে চলছে। তো ওরা বলছে মেট্রো লাইনটা কোথায়, আমরা যদি সাইডেও ঢুকে যাই মানে মেট্রো তো দেখতে পারবো বিকজ ইট ইজ অন টপ, রাইট? ওরা কিচ্ছু দেখতে পাচ্ছে না। হঠাৎ খানিকটা জায়গা মানে মানে ওরাও গাড়িটা বেশি জোরে চালাতে পারছে না কারণ একটু ভয় পাচ্ছে যে যাবে কি যাবে না, কোথায় পৌঁছে গেছে বুঝতে পারছে না। হঠাৎ ওরা দেখছে যে একদল লোক, তাদের জামা কাপড় এবং মানে মানে সব কিছু একটা কিরকম অদ্ভুত রকম জিনিস, মানে দেখে মনে হচ্ছে যে আম, লোহার জামা কাপড় পরে আছে এরা, মানে লোহার জামা কাপড় পরে আছে, এবং আহ, কিছু মানে মানে একটা একদল লোক আর একদল লোককে, মানে দল বলবো না, 3-4 জন লোককে এরকম টেনে টেনে নিয়ে আসছে। সেই দেখে ওরা আরো ভয় পেয়ে গেছে। তাদের হাতে মশাল। ওরা আরো অবাক হয়ে গেছে যে আজকের দিনে কে মশাল ইউজ করে, এগুলো কি হচ্ছে। এবং আহ, ওই বন জঙ্গলের মধ্যে ওরা মানে নিজেদেরকে এতই একটা অদ্ভুত ভালনারেবল সিচুয়েশনের মধ্যে পেয়েছে যে দে ডোন্ট নো হোয়াট টু ডু। কিন্তু এই যে দলটা আসছে, তারা মোটামুটি দে লুক লাইক সোলজার্স অফ অ্যান ওল্ডেন টাইম। মানে তারা যে বর্ম পরতো না লোহার, ওই রকম বর্ম পরা, চেন মেল পরতো না যারা মানে সোলজার্স ছিল তোমার, আমি বলছি 13-14 সেঞ্চুরিতে, 11-12-13-14 সেঞ্চুরিতে যেরকম রাজপুত বা মুসলিম সোলজার্স দেখে থাকবে, যারা ওই মানে লোহার বর্ম পরে যুদ্ধ করতে যাওয়ার আগে সেই রকম পরা এদের এদের এবং তারা যাদেরকে ধরে নিয়ে আসছে তারা জেনারেল নর্মাল লোক মনে হচ্ছে। এবং একটা জায়গায় গিয়ে এরা এই যে সোলজার্সরা এরা দাঁড়িয়ে পড়লো, এবং দাঁড়িয়ে পড়ার পরে এই যে 4-5 জন লোক ছিল তাদেরকে লাইন করে বসালো। ওদের তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। নীরা বারবার আরফকে বলছে যে চলো চলো চলো, আরফ বলছে কোথায় যাব কোথায় যাব। গাড়ির লাইটটা ওরা নেভাতে ভুল, মানে গাড়ির লাইটও নেভাতে পারছে না। তো
মানে ওদের চিন্তা হচ্ছে যে গাড়ির লাইট নিভিয়ে দিলে যদি কিছু হয়, মানে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। এবং ঠিক ওদের চোখের সামনে এই যে 4-5 জন লোককে ওরা যে বসালো, বসে ওরা তাদের মাথা কেটে দিল, মানে দে ওয়্যার বিহেডেড ইন ফ্রন্ট অফ দেম, দে আর সিইং পিপল গেটিং চপড, মানে তাদের এখানে গলা থেকে এরকম মাথা কেটে বেরিয়ে যাচ্ছে, এক একটা দেহ পড়ে যাচ্ছে, মানে একদিকে মাথা একদিকে দেহ পড়ে যাচ্ছে। নীরার মুখ দিয়ে কখন চিৎকার বেরিয়ে গেছে বুঝতে পারিনি, হঠাৎ দেখছে আরবের হাত ওর মুখের ওপরে, মানে এত ভয় পেয়েছে দুজনে যে মানে he doesn't want to call attention to whatever is happening, he doesn't know where he is. সো তখন মানে নীরার চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে, মানে আরবেরও সাংঘাতিক অবস্থা। এবার ওই লোকগুলো ওই বডিগুলোকে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে সাইডে ফেলে দিল, মানে রীতিমতন ডিসকার্ডেড লাইক দ্যাট, লাইক লোকগুলোর বডি ফেলে দিল এবং যে মাথাগুলো ছিল সেগুলোকে সঙ্গে করে নিয়ে গেল। এবং সঙ্গে করে নিয়ে গেল মানে কি, ওদের দিকে আসছে তারা এক দল হয়ে, একজুট হয়ে। তখন কেন কি হয়েছে, কিভাবে কি হয়েছে জানি না, বাট আরবের মনে হয়েছে যে আমার গাড়িটাকে বাঁ দিকে ঘোরানো দরকার। ফর সাম রিজন হি থট দ্যাট, অ্যান্ড হি পুশ দ্য স্টিয়ারিং অ্যান্ড মুভ দ্য কার বাঁ দিকে। বাঁ দিকে গাড়িটা যেই ঘুরিয়েছে, মানে ঘুরিয়ে চোখ বন্ধ করে ফেলেছিল প্র্যাকটিক্যালি। হঠাৎ ওরা যখন চোখ খুলেছে তখন পেছন থেকে মানে প্যাঁ করে একটা আওয়াজ হয়েছে। যখন চোখ খুলেছে তখন দেখছে যে ওরা আবার এমজি রোডের উপরে দাঁড়িয়ে আছে, এবং পেছনের যে গাড়িটা সে এসে বলছে যে কি দাদা কি করছেন আপনি, গাড়ি এই এত রাত্রিরে গাড়ি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছেন, কি হয়েছে, গাড়ি খারাপ হয়ে গেছে নাকি, প্রবলেম হয়েছে, সঙ্গে লেডিজ আছে, কি করছেন আপনি? তখন আরব বলেছে যে হ্যাঁ একটু স্টার্টের প্রবলেম হচ্ছিল। তো লোকটা বলেছে যে ঠিক আছে আমি কি হেল্প করবো আপনাকে, সামনে পুলিশ আছে ডাকবো কি? বললো না আমি চেষ্টা করছি, যদি না হয় আমি ফোন করব। বললো হ্যাঁ এরকম করবেন না, এরকম রাস্তার মাঝখানে দাঁড় করে রেখেছেন, কেউ এসে ধাক্কা দিয়ে দেবে আপনাকে। ওরা এত শেকেন আপ হয়ে গেছিল এটার পরে, এবং কেন ওদের হলো এই ডান দিক বাঁ দিকে ওরা কোথায় গেছিল নিজেরাই জানে না, যে ওই যে ফগটার মধ্যে ঢোকার পরে ওরা কোথায় গেছিল, দে ডোন্ট নো। দে ট্রাভেল টাইমস, they traveled back in time, they went back to history almost। এবং তারপরে ওরা বাড়ি ফেরার পরে ওদের একটা ট্রমা হয়ে গেল, মানে ওরা ঘুমাতে পারছে না, মানে চোখের সামনে মানুষকে বিহেডেড হতে দেখলে যে ট্রমাটা হতে পারে, মানে আমি সেটা চিন্তাও করতে পারছি না। এবং ওরকম একটা অদ্ভুত পরিবেশে দেখেছে ওদের কি হতো, ওরা সেই চিন্তা করে ওরা মানে ঘুম আর হচ্ছে না, ইয়ে হচ্ছে না, কিছু হচ্ছে না। এই অবস্থাতে ওদের একজন মানে ওরা এরকম ওদের বাবা মাদের বাড়িতে গেছিল, কার বাবা মা আমি ভুলে গেছি, কারো একটা বাবা মার, মানে হয় আরবের বাড়ির দিকে নয় নীরার বাড়ির দিকে গেছিল। তারা তারা এখানে থাকে না, তারা একটু দূরে থাকে। তাদের বাড়িতে গিয়ে তারপরে এরকম ওরা বলেছে যে আমাদের সাথে এরকম হয়েছে। তখন ওই একজন রিলেটিভ ওদেরকে বলেছে যে তোমরা একটা কাজ করো, মন্দিরে গিয়ে তোমরা এবং গাড়িটার পুজো দিয়ে দাও। এখন ব্যাপার হচ্ছে যে দেখো দিল্লিতে তো এত ব্লাডশেড হয়েছে, জেনারেশনের পরে, মানে জেনারেশন বলছি, সেঞ্চুরির পরে সেঞ্চুরি। এই সিটির এত বড় একটা হিস্ট্রি আছে, এতদিন ধরে হিস্ট্রি আছে, এবং তারপরে একটা সময় স্পেসিফিক্যালি পৃথ্বীরাজ চৌহান যবে থেকে ডিভিটেড হয়েছেন তবে থেকে আমাদের এখানে তো অন্য বাইরে থেকে এসে লোকজন, মানে অনেকগুলো ডাইনেস্টি এসছে, এবং তারা কেউই খুব শান্তিপ্রিয় ডাইনেস্টি ছিলেন না। তারা প্রচুর রক্তারক্তির কাজ করেছেন এবং লোকজনকে মারার কাজ করেছেন, তাদের নিজেদের লোকেদেরও মেরেছেন, আমাদের দেশের লোকেদেরও মেরেছেন, যুদ্ধ হয়েছে। সো দিস হোল প্লেস is like there is blood soaked, it's like it has seen lot of trauma, lot of fights, lots of unrest, এবং কোনো কোনো কারণে হয়তো মাটি বা হয়তো সেই জায়গাটা সেই কন্ডেমড হন্টেড ফিলটা রেখে দিয়েছে, সেই জন্যে
ওরা এমন একটা পকেটের মধ্যে ঢুকে পড়েছিল, এটাও দেখো তোমাদের বিশ্বাস অবিশ্বাস তোমাদের কাছে, ওরা এমন একটা পকেটের মধ্যে ঢুকে পড়েছিল যে যে সেই পকেটে সেই ট্রমাটা প্রত্যেকবার বা যেই দেখছে সেখানে রিপিট হচ্ছে। ওই যে একটা অতৃপ্ত ভাব, সেটা যে শুধু আত্মা থেকেই হতে পারে এরকম না, আ প্লেস ক্যান অলসো বি হন্টেড বিকজ তার উপরে এত ব্লাডশেড হয়েছে এবং তার এত আনরেস্ট হয়েছে। সো this was a very scary, because আমি বাড়ি এখানে থাকি, এবং অদ্ভুত একটা ঘটনা আমি ওদের কাছ থেকে শুনলাম। ওরা গিয়ে ভালো করে পুজো দেয়, যেখানে বলেছিল পুজো দিতে, এবং গাড়িরও পুজো করায় আবার, এবং নিজেদেরও পুজো টুজো করিয়ে শান্তি জল টল দেয়, এবং ওভার আ পিরিয়ড অফ টাইম দে হ্যাভ বিকাম বেটার। ভয়টা এখনো কাটেনি, তবে মানে ভয়টা এখনো কাটেনি মানে কি, সেই ভয়টা সেরকম নেই, বাট আছে। ওরা খুব রাত্রির করে এমজি রোড দিয়ে যাতায়াত করতে চায় না, এবং যাতায়াত করলেও গাড়ির মধ্যে তখন কিছু না কিছু চালিয়ে বা ট্রাভেল করতে থাকে, প্লাস কিছু ধারণও করেছে, আমি অত ডিটেলস ওদের জিজ্ঞেস করিনি। বাট দিস ওয়াজ লাইক আ ভেরি অড এক্সপিরিয়েন্স। তো আমি ভাবলাম তোমাদের শোনাই, আশা করছি তোমাদের ভালো লেগেছে এটা শুনতে। আমি এবার কমেন্টস দেখি, আর প্রায় 10টা বাজিয়ে দিয়েছি গল্প বলতে বলতে। ইন্দ্রাণীর পাশের বাড়ির মহিলা সবসময় আসে, এটা কিন্তু খুব ভালো কথা। ঠিক বলেছো ঈশানী, ওই শেপটা কিছু একটা অদ্ভুত ছিল। থ্যাংক ইউ তাপসী দি। আচ্ছা, প্রিয়দর্শিনী এবার কলকাতায় থাকবে পুজোতে, অনেক মানে হাজবেন্ড ছেলে ডগস সব নিয়ে। এটা আমি দেখেছি কলকাতাতে তোমাদের হেল্পিং হ্যান্ডসরা কেউ থাকে না পুজোর সময়, বাট আই এম গেসিং দ্যাট ইজ দ্য টাইম দে টেক ছুটি। ইটস এ লিটল ডিফিকাল্ট। থ্যাংক ইউ ঈশানী। ঠিক বলেছি তাপসীদি, সব শহরে এমজি রোড আছে। আমার স্ক্রিনের বাঁ দিকে কিছু ঝুলছে। হ্যাঁ, ওটা ফ্ল্যাগ। ইট ইজ দ্য ফ্ল্যাগ অফ ঘানা। ইউ ওয়ান্ট টু সি? আই উইল শো ইউ। মাঝে মাঝে দেখা যায় একটু, বাট ওটা আমার হাতের একটু বাইরে আছে, এখন আমি ওটা ইয়ে করতে পারছি না। তোমাদের পরে দেখিয়ে দেবো ঘানার ফ্ল্যাগ। দেখেছো, প্লেস ক্যান বি হন্টেড, তাপসীদিও তাই বলছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভয়ের। চলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে, এন্টারটেইন করতে পেরেছি, তোমরা সবাই মন দিয়ে শুনেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি আসবো তো বলতে পারছি না, চেষ্টা করতে পারি। যদি কাজকর্ম হয়ে যায় তাহলে ঠিক পুজোর আগে আর একবার আসার চেষ্টা করব, আর যদি না হয় তাহলে পরে পুজোর পরে দেখা হবে তোমাদের সাথে। প্রিয়দর্শিনী, তুমি কি পুজোর পরে আসবে? আই এম হোপিং তুমি পুজোর পরে আসবে এই মাসে, আমি তোমাকে কোনো জোর জবরদস্তি করছি না। অমৃতা, থ্যাংক ইউ সো মাচ তুমি আমাদের সঙ্গে থাকার জন্য এবং গল্প শোনানোর জন্য এভরি স্যাটারডে অর সানডে। রূপশ্রী, থ্যাংক ইউ ভেরি মাচ। তাপসীদি, অনেক মিস করছি তোমাকে, আসনি তুমি অনেক দিন, প্লিজ এসো। আর আমি রিকোয়েস্ট করব যে যারা গ্রুপে নতুন জয়েন করছো, বা তোমাদের যদি কোনো চেনাশোনা লোক থাকে, প্লিজ আমাদের গ্রুপে এসে গল্প বলতে বলো তাদেরকে। আমার মনে হয় তাদের ভালো লাগবে, নতুন গল্প আমরা শুনতে পারবো, এবং আমরা খুব একটা খারাপ লোক নই। আই থিঙ্ক দে উইল লাইক আস। হ্যাঁ না? বলে দেখো একটু প্লিজ কেউ তোমরা। আম, ঈশানী, প্লিজ কাম একদিন গল্প শোনানোর জন্যে। আহ, তোমার সময় হলে এবার একদিন সময় করে ডেফিনেটলি এসো। ঠিক আছে? সকলে ভালো থেকো। যদি পুজোর আগে দেখা না হয় তাহলে পরে হ্যাপি পুজো সবাইকে। আম, আশা করছি তোমাদের পুজোটা খুব ভালো কাটবে।
আশা করছি তোমরা ঠাকুর দেখতে যেতে পারবে বা বাড়িতে বসে দেখবে, হোয়াট এভার ইজ মেকিং ইউ হ্যাপি, নো প্রবলেম। বা সকলে ভালো থেকো। আর হানা টেলস এ সাবস্ক্রাইবার বাড়াতে থেকো, লাইক শেয়ার এবং কমেন্ট করো যারা গল্পটা পরে শুনবে, গল্পগুলো পরে শুনবে। যারা করেছো তাদেরকে অলরেডি থ্যাংক ইউ। বন্ধু বান্ধব, বাড়ির লোকজন, নতুন আলাপ হচ্ছে যার সাথে, আই ডোন্ট নো, প্লিজ শেয়ার ইট উইথ এভরিবডি। ইউটিউবে আমার বন্ধুরা যারা দেখবে তারাও প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট এবং প্লিজ শেয়ার আর ভিডিও। এবং তোমাদেরকেও বলে দিই যে হ্যাপি দুর্গা পুজো, শুভ শারদিয়া, খুব ভালো কাটুক তোমাদের সকলের পুজো। সো সকলে ভালো থেকো, স্টে সেফ, স্টে ওয়েল। আমার দিক থেকে থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, নমস্কার।